লালচুল তৃণমূল আর ওই কানে দুল তারা কিন্তু সব ভ্যানিশ হয়ে যাবে। মানে হিটলারের সরকার চলছে, সেখানে একটি হিটলার সরকারকে আমরা দেখতে পেলাম। সুতরাং সাধু সাবধান, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। কিন্তু কাজল শেখকে আন্ডার এস্টিমেট করলে চলবে না বীরভূমের মাটিতে। ক্রিকেট অস্ট্রেলিয়া, বেড়াল আর এই মহিলা, আরে রিগিংটা করবে কোথায়, করে দেখাও। আমি আবার মোহাম্মদ সেলিমের নাম বলতে বাধ্য হচ্ছি, ঘাড় ধাক্কা দিন, বাকিটা কেন্দ্রীয় বাহিনী বুঝে নেবে। হ্যাঁ, প্রথমে অল্প স্বল্প হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে, দেখা হয়েছে রেসপন্স, তারপর অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে, অ্যালোপ্যাথি, এবার অ্যান্টিবায়োটিক্স এর পরিমাণ বাড়বে, শেষে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক, সে তো আছেই। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, চলছে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের সব থেকে কনসার্নের জায়গাটা আপামর বাঙালি সেটা হচ্ছে নিরাপত্তা। মানুষ নিজের ভোট নিজেকে দিতে পারবে। তৃতীয় দফাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেই দফার ভোটের শেষে সাধারণ মানুষ কি বলছেন সেটা যেরকম আপনাদের সামনে নিয়ে আসছি, তার পাশাপাশি এই ব্যাপারে যিনি সব থেকে অভিজ্ঞ, যার কথা না শুনলেই নয়, সেই দীপাঞ্জন চক্রবর্তীকে আজকে আবার পেয়েছি আমাদের সঙ্গে, তার মুখ থেকে শুনবো। দীপাঞ্জন দা, প্রিয়বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথমেই যে জায়গাটা যাব সেটা হচ্ছে 3 দফার ভোট হয়ে গেল। প্রথম দফার ভোটের পর আপনি একটা নাম্বার মার্কিং করেছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন নিয়ে। এই তৃতীয় দফার ভোটের পর সেই নাম্বার কি বৃদ্ধি হলো? মানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তৃতীয় দফার পরে আপনার কি মত? যতটুকু আমার মনে পড়ে 65%, 65% দিয়েছিলাম 165। আমি তৃতীয় দফাতে এখন বলছি ডেফিনেটলি 5% আরো বেড়েছে, 70%, 70 হয়েছে। এবং আমার যেটা টার্গেট, যেটা আমি চাই, যেরকম ভাবে আমরা প্ল্যান করেছি, যে এবার চতুর্থ পঞ্চমতে এটা বাড়বে এবং ষষ্ঠ এবং সপ্তম দফা, এই ষষ্ঠ এবং সপ্তম দফাতে আশা করব অন্তত 85-90% আমরা খুশি হব কেন্দ্রীয় বাহিনীর পারফরমেন্সে এবং ইলেকশন কমিশন। শুধু কেন্দ্রীয় বাহিনীকে বললে তো হবে না, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কারণ এটা বললে চলবে না যে এতদিন যে এই প্রথম দুটো দফাকে আমি ছেড়ে দিলাম উত্তরবঙ্গ, এই মালদা মুর্শিদাবাদে একটা দারুণ জিনিস আমি দেখতে পেয়েছি। তোমার মনে আছে আমি শেষ দিন যেখানে আমরা শেষ করেছিলাম, যে আমি বলেছিলাম যে বাংলার মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে, বিরোধী যতগুলো রয়েছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যে এটা যেন কোনোভাবেই না ভাবেন যে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার অথবা কেন্দ্রীয় বাহিনী তারা আপনাদের কাজটা করে দেবে। তারা নিজেদের কাজগুলো করবে, যথাসময়ে করছে এবং করবে। কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষকে প্রতিরোধ করতে হবে, তাহলেই এই লালচুল তৃণমূল আর ওই কানে দুল তারা কিন্তু সব ভ্যানিশ হয়ে যাবে। দেবে কানের দুল টুল খুলে লাল চুলটাকে আবার কালো করে জনতার মধ্যে মিশে যাবে, তাদের সাহসে কুলাবে না। আমি আজকে প্রথমেই এই প্রোগ্রামের শুরুতেই একটা কথা বলি। কালকে যেটা আমরা দেখেছি ভিডিওতে, তোমরা সবাই দেখেছো, সব চ্যানেলে হয়েছে, মোহাম্মদ সেলিম তৃণমূলের ওই এক হিটলার, অবশ্যই হিটলার পিসির দলের ছেলেদের নাম হিটলারই হবে, ভাগ্য এমনই যে তার বাবা নামই রেখেছিল হিটলার সরকার। মানে হিটলারের সরকার চলছে, সেখানে একটি হিটলার সরকারকে আমরা দেখতে পেলাম। সেই হিটলার সরকারকে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রায় 70-এর কাছাকাছি বয়স, ইফ আই এম নট রং, মোহাম্মদ সেলিম যেরকম ভাবে ঘাড় ধরে বার করেছে, এটা কিন্তু একটা সাংঘাতিক মেসেজ টু অল দ্য অপোজিশন পার্টি, দেন ওয়ার্কার্স এবং সাধারণ মানুষ। এই ঘাড় ধরাটা শুরু হোক, এটা আমি অবশ্যই অভিনন্দন জানাবো মোহাম্মদ সেলিমে, এবং আমি চাইবো বিজেপি, কংগ্রেস, আইএসএফ যে যেখানে পারবে, যে যেখানে মনে করবে দরকার, তারা এই রকম ভাবে প্রতিরোধ করুক, ঘাড় ধরুক। এই হিটলারদের ঘাড় ধরলেই বাকিটা কেন্দ্রীয় বাহিনী বুঝে নেবে। সো আমি খুব আশাবাদী। আমি যদি 65% খুশি হয়েছিলাম, এখন তৃতীয় দফার পরে বলছি 70, এবং তাতে একটা কিন্তু জিনিস তোমরা দেখছো যে বিরোধী দলরা তারা কিন্তু খুব একটা রিগিং এর অভিযোগ এখনো আনছে না।
যে কান্নাকাটিটা সেটা শাসক দল। সাধারণ মানুষও কিন্তু সাধারণ মানুষও বলছে না যে আমাদের ভোট দিতে পারিনি। কান্নাকাটি যেটুকু সেটা ওই দুর্বৃত্তদের দল থেকেই কান্নাকাটির আওয়াজটা ভেসে আসছে, এটা একটা শুভ লক্ষণ। এবং আমার যতটুকু মনে হয়, আমি আবার বলছি, আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার নই, আমি কেন্দ্রীয় বাহিনীর কোনো বড় কর্তা নই, আমি ভারত সরকার নই, আমি একজন সাধারণ মানুষ। আমার যতটুকু জ্ঞান, যতটুকু বিশ্বাস এবং যতটুকু আমি জানি যে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তারা কিন্তু তাদের নিজস্ব যেটা করতে পারে তার এখন অব্দি 50% কিন্তু দেখিয়েছে, এন্ড দ্যাট ইজ গুড, এটা স্ট্র্যাটেজিক। প্রথমেই ট্রাম্প কার্ড কেউ খুলে দেয় না, কারণ এটা ভুললে চলবে না যে 10 বছর ধরে দুর্বৃত্তদের একটা সরকার চলছে এবং তারা বাংলার প্রতিটা স্তরে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, যেটা আমি আগে বহুবার রিপিট করেছি, আবার রিপিট করছি, যে একটা লুম্পেন প্রলেতারিয়েট একটা শ্রেণী তৈরি করে দিচ্ছে। তার সঙ্গে রয়েছে এই ভারত বিরোধী শক্তি, এই যে জিহাদিরা, সন্ত্রাসবাদী সংগঠনগুলো, তারা সামনে আসলেও পেছন থেকে কাজ করবে। সুতরাং তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। তারা এতদিন 3টে পর্যায়ে কোনো দাঁত ফোটাতে পারেনি, কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখবে, আমি বিশ্বাস করি যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 4টে দফা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার গণতন্ত্রের জন্য। কারণ এটা একটা পুরনো প্রবাদ, 2টো প্রবাদ ছিল, যে যখন বিড়াল কোণঠাসা হয়ে যায় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম যখন তারা কোণঠাসা হয়ে যায়, তখন তাদের থেকে ভয়ঙ্কর প্রাণী হয় না। তৃতীয় আমি যোগ করছি, এই মহিলা উনি যখন কোণঠাসা হয়েছেন পুরো জীবনে, সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য উনি এমন কিছু হয় না, সম্ভব নয় যেটা উনি করতে পারেন না। সেটা আমরা দেখেছি শীতলকুচিতে, ফোনে যে ভাইরাল হয়েছিল যে ডেড বডি গুলোকে সামলে রাখিস, কালকে বলবো কি করতে হবে, আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। আমি জানি না সেটা সত্যি কিনা, কারণ আমরা নিজেদের কানে শুনেছি অতি পরিচিত আওয়াজ, এবং মিথ্যা বলে উনি কাউন্টার করেননি যখন সমস্ত টিভি চ্যানেলগুলোতে দেখানো হয়েছিল। সুতরাং সাধু সাবধান, আত্মতুষ্টির কোনো জায়গা নেই, বরং আরো আক্রমণাত্মক হতে হবে বিরোধীদের। কারা কাকে ভোট দেবেন সেটা সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু দুর্বৃত্তরা আপনার ভোট দিয়ে দেবে, দুর্বৃত্তরা আপনার ভোট দিতে দেবে না, এটা আপনাদের প্রতিরোধ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে প্রতিরোধ করতে হবে। বাকিটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী তারা বুঝে নেবে। এখনো অনেক কিছু প্ল্যান বাকি আছে, যেটা তুমিও বলো, বহু লোক বলে, বহুল চর্চিত কথা, পিকচার আবি বাকি হ্যায় দোস্ত, ये सिर्फ ট্রেলার হ্যায়। তো 4টে পর্যায়ে দেখবে পিকচার কাকে বলে, এটা আমি বিশ্বাস করি। এখনো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় কমিশন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু 50% তাদের কাজ দেখাচ্ছে, যাতে আমি 70% খুশি। সুতরাং সাধু সাবধান, লাল চুল কানে দুল তারাও সাবধান হয়ে যাও। গরমের সময় পিঠে কিন্তু, এই মানে পিঠ মানে ওই পিঠে পুলি নয়, এই পিঠ নিজেদের পিঠ, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা খুব একটা ঠান্ডা হয় না, সেটা গরম করে দেয়, একটু সাবধান। না, আপনি 70% মার্ক দিলেন। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার মতে এই তৃতীয় দফাটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল সিকিউরিটি রেসপেক্টে। কেন বলছি? কেননা এই তৃতীয় দফায় ভোট হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে, যেখানে অতীত দিনে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সকাল থেকে বোমা পড়বে, গুলি চলবে, প্রাণ যাবে, রক্ত ঝরবে। সেইটা কিন্তু সেইভাবে কিচ্ছু দেখা যায়নি। মালদার রতুয়াতে লাঞ্চের পর গোটা দুয়েক বোমা পড়লো, তারপরই সেটা হাওয়া হয়ে গেল, কেউ কোথাও কিছু নেই। তাহলে এই যে জায়গাটা শান্তিপূর্ণ, মানে আপাত শান্তিপূর্ণ বলবো, এটা কি দক্ষিণবঙ্গের জন্য একটা কড়া মেসেজ ইতিমধ্যেই চলে গেল যে লাল চুল কানে দুল, তোমাদের খেলা শেষ, মানুষের কাজটা করতে পারবে, নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারবে? দেখো, আমাদের মধ্যবঙ্গকে ভুলে গেলে চলবে না। বীরভূম জেলা জুড়ে এতদিন যে ওই মাগুর মাছ বিক্রি করা লোকটা, ওই মোটা মতো লোকটা, কি 150 কিলো ওজন, সে যে এই কথায় কথায় চরম চরম ঢাক বাজানো, সে তো এখন তিহারের মাটিতে বেড়াল হয়ে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কাজল শেখকে আন্ডার এস্টিমেট করলে চলবে না বীরভূমের মাটিতে, তারা কিন্তু একটা মরণ কামড় দেবে। এরা খুব ভালো করে বুঝে গেছে যে এতদিন এই 3টে পর্যায়ে যা নির্বাচন হয়েছে, তাদের
মোটামুটি ধরো এরা মহাশূন্যে যাচ্ছে। এবার কিন্তু মরণ কামড় দেবে। যে উদাহরণটা আমি দিলাম, যে ক্রিকেট অস্ট্রেলিয়া, বেড়াল আর এই মহিলা, একে বিশ্বাস করার কোনো জায়গা নেই। এ মরিয়া হয়ে গেছে, নিজে বুঝতে পারছে। আর যদি গতবারের থেকে 3-4টে আসনও কম পায়, তাহলে কিন্তু সরকার টিকবে না। এবং সেটা না বাঁচলে ওই কালীঘাটের আলী পিসি আর আলী ভাইপো, তাদের জন্য কিন্তু সেল টেল পরিষ্কার করা হচ্ছে। অনুব্রতর পাশেই মাসি পিসিরা সবাই একসঙ্গে থাকবে এবং সেটা জানে, এবং এই জন্য নিজের দলটাকে বাঁচানো। কারণ দেখো, এরা যদি ধরে নাও তুমি 35টা আসন পেয়ে গেল, তাতে তো কোনো সরকার করার জায়গা যাচ্ছে না, কোনো নির্ণায়ক শক্তি হতে পারবে না সংসদে। কিন্তু নিজের দলটাকে বাঁচে 42-এ তুমি 45 ধরে নাও না, আরো এদিক ওদিক মণিপুর ত্রিপুরা 45 ধরে নাও, তাতে নির্ণায়ক শক্তি নয়। কিন্তু যদি অন্তত গতবারে যে আসন পেয়েছিল তার থেকে সেটাও যদি বজায় রাখে, তার থেকে 2-1টা বেশি নাও বা হলো, না হলে কিন্তু দলটাই ধরে রাখতে পারবে না। আর সেটা যদি হয়, তাহলে বুঝতেই পারছো কি অবস্থাতে যাবে। সো এখন ওরা কিন্তু সাংঘাতিক মরিয়া হয়ে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। দেখো, সপ্তম পর্যায়টা ওদের জন্য এরা ছেড়েই দিক, সপ্তম পর্যায় নিয়ে চিন্তার কারণ নেই, কারণ ততদিনে সারা ভারতবর্ষের ভোট মোটামুটি পূর্বাঞ্চলে শেষ। সেন্ট্রাল ফোর্স বহু পরিমাণে বেড়ে যাবে, এবং সেন্ট্রাল ফোর্স দেখেছে যে যেগুলো আমরা বহু আলোচনা করেছি, প্ল্যান হয়েছে, যে সমস্ত ডিসকাশন হয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট যখন হচ্ছে, ওরা দেখছে যে হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করলে রেজাল্ট পাচ্ছি। এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো ইমপ্লিমেন্ট হবে স্তরে স্তরে। সেগুলো অবভিয়াসলি অন ক্যামেরা টিভি চ্যানেলে আমি বসে তো এগুলো বলতে পারি না, বলাটা উচিত নয় গণতন্ত্রের স্বার্থে। এই যে প্ল্যানগুলো যদি আরো বেশি করে ইমপ্লিমেন্ট হতে থাকে, এবং যখন সপ্তম দফায় পুরো ফোকাস কনসেন্ট্রেট হয়ে চলে আসবে কলকাতা এবং ডায়মন্ড হারবার, বসিরহাট, এই জায়গাগুলোতে, সেখানে এরা কিন্তু দাঁত ফোটাতে পারবে না। কিন্তু চেষ্টা একটা হবেই, এবং মরিয়া চেষ্টা হবে, শেষ চেষ্টা হবে। কলকাতাতে করাটা অসম্ভব, কারণ মিডিয়ার সাংঘাতিক নজর থাকবে গলিতে গলিতে, এবং যেহেতু কলকাতা রাজধানী, এবার আর ওই জিনিস হবে না যে ফাঁকা মাঠে গোল। এক উত্তর কলকাতা দেখতেই পাচ্ছ, সেখানে সুদীপ ব্যানার্জি যদি বুনো ওল হয়, তাপস রায় কিন্তু বাঘা তেঁতুল। এবং তার সঙ্গে যদি নির্বাচন কমিশনার আর কেন্দ্রীয় বাহিনী তারা যদি নিশ্চিত করতে পারে যে মানুষ ভোট দেবে, কাকে দেবে সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই নিয়ে কারোর কোনো মন্তব্য নেই, কোনো জায়গা নেই মন্তব্য রাখার। সেই পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো চান্স নেই যে আমি রিগিং করে জিতবো, এবং সেটা বুঝতে পেরেই বোধহয় ওই 3.5 বছর জেল খাটায়, যে যাকে আমি বলি জেলখানার সন্তান, সে বলেছিল যে এবার উত্তর কলকাতায় কোনো রিগিং হবে না। আরে রিগিংটা করবে কোথায়, করে দেখাও। কোথাও থেকে তো এরাও গন্ধ পায়, অপরাধীরা সবসময় গন্ধটা পেয়ে যায় বিপদটা কোথা থেকে আসছে, আর এ তো হাওয়া মরক, গন্ধটা বেশি পায়। তো এটা আমি নিশ্চিত যে এই চতুর্থ দফা থেকে আরো কিন্তু টাইট হবে সারাশিটা, এবং এটা সেটা চাপটা কিন্তু এরা অলরেডি বুঝতে পেরে গেছে। তবে ওটাই, এদের কাছে তো কোনো ন্যায় নীতি নেই, যেটা চাণক্যর সাম দাম দণ্ডভেদ। আমি জানি না, এরা নিশ্চিত ভাবে চাণক্য কোনদিন পড়েনি, কারণ সবই অশিক্ষিত লোকজন, দুর্বৃত্তায়নই এদের একমাত্র মন্ত্র, আর নাহলে ওই জালি ডিগ্রির ডক্টরেট, নাহলে জালি ডিগ্রির MBA। কিন্তু চাণক্যর এই নীতিটা এরা রেখে দিয়েছে, সাম দাম দণ্ডভেদ। দণ্ড যে আছে, সেই দণ্ডটা কিন্তু এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী প্রপারলি এরা কিন্তু ম্যাক্সিমাইজ করবেন, ইউজ করবেন, ব্যবহার করবেন। সুতরাং চিন্তাও রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে, আর চ্যালেঞ্জে কাজ করতে তো বেটা নিশ্চিত কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী তার মোকাবিলা করবে, সে প্ল্যান তৈরি আছে। না, আপনি যে মরণ কামড়ের কথাটা বললেন, এই মরণ কামড় কি শুরু হয়ে গেছে? কেন বলছি, আজকে মালদা উত্তরে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, খগেন মুর্মু, বিদায়ী সাংসদ, তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন। সেটা হচ্ছে যে স্ট্রং রুমে EVM যেটা মধ্যরাতেই পৌঁছে যাওয়ার কথা, সেটা আজকে দুপুর 12টা 12:30 অবধিও পৌঁছয়নি, এবং যেসব বিধানসভার EVM পৌঁছে গেছে স্ট্রং রুমে, সেগুলো প্রপারলি সিল হয়নি। এবং যেটা খগেনবাবুর একটা দাবি রয়েছে যে কোথাও গিয়ে কি EVM বদলের খেলা শুরু হয়ে গেছে, তিনি নির্বাচন কমিশন
কমিশনও এর অভিযোগ করেছেন। এখানেই কি আলটিমেট খেলাটা হবে? এই ইভিএম বদলই কি এবার একটা মরণ কামড়ের চেষ্টা হবে? কারণ ভোট তো কিছু লুট হচ্ছে না, জনগণ নিজের ভোট দিচ্ছে প্রায়। না দেখো, এটা আমি একটা তোমাকে কথা বললি শুদ্ধশীল, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার মনে হয় না এবার চোখ বন্ধ করে থাকবে। দেখো, আইন শৃঙ্খলা রক্ষা যেটা, সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঠিকঠাক করে দেখাচ্ছে, যে বুথে আমি দাদাগিরি করতে দেবো না, বুথ জ্যাম করতে দেবো না ইত্যাদি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম ভাবে আমরা চেয়েছিলাম সেই রকম ভাবেই ব্যবহার হচ্ছে ওয়েবকাস্টিং এ, এবং যেখানে ছাপ্পা ভোটের কোন রকম অ্যালার্ট হচ্ছে বিপ, সঙ্গে সঙ্গে টিওয়াইটি পৌঁছে যাচ্ছে। তার মানে কি ওরা চেষ্টা করবে না? চেষ্টা করবে। এবার যে প্রশ্নটা আসছে, তুমি বলছো প্রিজাইডিং অফিসারদের যে রোলটা, এটা কিন্তু এটা একটু সন্দেহজনক জায়গা, একটু গ্রে এরিয়া, কারণ এখানে অধিকাংশই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এবং পশ্চিমবঙ্গ সরকারের যদিও একটা বৃহৎ অংশ ডিএ এবং অন্যান্য আন্দোলনের জন্য সরকারের এখন একদম বিরোধে, তো কিছু লোক তো আছেন এবং তাদেরই নিশ্চয়ই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, কারণ নামটা রেকমেন্ড করার দায়িত্ব রাজ্যের নির্বাচন মুখ্য নির্বাচনী অফিসারের। এবং সেটা কিরকম ভাবে লিস্ট আসে, জানো তো, একজন ওই কলকাতা পুলিশের একজন অফিসার আছেন না, কিসব সিনারায় টিনারায় না কিসব নাম, যে বিভিন্ন লোককে ফলস কেসে, হ্যাঁ, এবং উনি বিভিন্ন লোকজনকে, বিরোধী কণ্ঠস্বরকে ফলস কেসে ধমকানো, ফলস কেসে ফাঁসানো, এটাতে উনি এক্সপার্টিস রয়েছে। সেই ভদ্রলোক একবার তো তার এগেনস্টে নাকি একটা কমপ্লেন হয়েছিল যে পোস্টাল ভোট যারা পুলিশের কর্মচারী যারা নির্বাচনে যায় তাদের কাছ থেকে আগে চেয়ে নেওয়া হচ্ছে যাতে এটাকে ম্যানিপুলেট করা যায়। তো এইরকম লোকজন তো বিভিন্ন জায়গায় রয়েছে। আমি তো বললাম 10 বছর ধরে একটা দুর্বৃত্তায়ন তৈরি করা আছে অত্যন্ত সুসংহত ভাবে, সুগঠিত ভাবে। এই সংগঠিত সুসংহত যে দুর্বৃত্তায়ন, তার কিছু লোক তো নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তারা চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু সেগুলোকেও মাথায় রেখেছে। কারণ আমাদের বলতে ভারত সরকারের, মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আমি কেউ নই, আমাদের কিন্তু একটা যে কম্পোজিট একটা প্ল্যান, কম্প্রিহেন্সিভ প্ল্যান, সার্বিক যে পরিকল্পনা, তার মধ্যে কিন্তু এগুলো সব রয়েছে। যে পোলিং এর আগে, পোলিং এর দিন এবং পোলিং এর পরে, আমি তোমাকে শেষ দিনও বলেছিলাম যে শুধু ভোট নয়, ভোটের কাউন্টিং এবং কাউন্টিং এর পরে। তো এই যে তৃতীয় পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পোলিং হয়ে যাবার পরে ইভিএম গুলোকে কিরম ভাবে সুরক্ষিত রাখতে হবে এবং সেটা শেষ পর্যন্ত সঠিকভাবে যাতে গণনা অবধি যায়। আমি নিশ্চিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু চেষ্টা হবে, আবার বলছি, চেষ্টা হবে, রুখে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে। বাংলায় এখন হাজার হাজার ওইরকম লোক চাই যারা গলা ধাক্কা দিয়ে বার করবে, যেটা ভিডিও ক্যামেরাতে আমরা দেখবো এবং খুশি হব যে হ্যাঁ, বাংলার গণতন্ত্র উঠে দাঁড়াচ্ছে। এটা আমাদের দরকার। কারণ এরকম হিটলার সরকার বাংলাতে প্রচুর হাজার হাজার তৈরি করে রেখেছে, তার বিরুদ্ধে হাজার হাজার লোক দরকার যারা গলা ধাক্কা দিয়ে বার করবে। আমি আবার মোহাম্মদ সেলিমের নাম বলতে বাধ্য হচ্ছি, কারণ উনি একটা রাস্তা দেখিয়েছেন। এবার সমস্ত লোককে এগিয়ে আসতে হবে, নির্বিশেষে যে রাজনৈতিক দলেরই হোক। আপনার গ্রহণযোগ্যতা, আপনার মত পথ, আপনার স্বপ্ন দেখানো, এগুলো যদি মানুষ অ্যাকসেপ্ট করে, মানুষ আপনাকে ভোট দেবে, নাহলে দেবে না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু ভোটের অধিকারটা অ্যাটলিস্ট সুনিশ্চিত করুন, তারপর তো মানুষের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ। আপনি যদি সাধারণ মানুষের ভোটের অধিকারটা সুনিশ্চিত না করতে পারেন, তাহলে তো বাকি সব দুরাশা। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো আরো আক্রমণাত্মক ভাবে প্রতিরোধ করবে, সাধারণ মানুষ প্রতিরোধ করবে। গলা ধাক্কা হয়েছে, এবার জুতো পেটা আর ঝাঁটা পেটা দরকার এই হিটলার সরকারের মতো লোকজনদের। বাংলার বুকে হিটলারের কোনো জায়গা নেই, হিটলার পিসি একটাই আছে, তাকে দেখে নেবে এবার বাংলার জনতা। কিন্তু এইসব ছোট ছোট হিটলার সরকারদের, তাদের বুঝে নেবে জনতা, তাদের বুঝে নেবে বিরোধী রাজনৈতিক দলগুলো, আর তাদের বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আমি আশাবাদী। না, আপনি এই প্রসঙ্গে যেটা বললেন সেটা আমরা একদম প্রাথমিক যে আলোচনা করেছিলাম সেই দিনকেও আপনি বলেছিলেন, এবারে একটু টাচ করলেন, সেটা হচ্ছে গণনার দিন। সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমরা বিভিন্ন যে জায়গা থেকে খবর পাচ্ছি, এবার কিন্তু মেন খেলাটার ফোকাস রাখা হচ্ছে সেই গণনার দিন। এবং 2021-এর যে স্টাইল ফলো করা হয়েছিল তার অবভিয়াসলি মডিফিকেশন হবে, কিন্তু বেস্ট স্টাইল সেটাই হতে চলেছে। মানে বেসিক্যালি বিরোধী দলের এজেন্ট কেউ থাকবে না,
এবং কিছুক্ষণ পর থেকে পুরোপুরি ব্যাপারটা ম্যানিপুলেট হতে স্টার্ট করবে, সেইখানে কিন্তু ফোকাস করা হচ্ছে। আপনার কি মনে হয় যে যদি এই ধরনের ঘটনা হয়, 2021-এ কিন্তু এই ধরনের জিনিস আটকানো যায়নি? বহু প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন দাদা প্রকাশ্যে মুখ খুলতে পারবো না, কিন্তু হয়েছে অনেক কিছু। এবারে কি নির্বাচন কমিশন সেটার জন্য তৈরি? সেগুলোকে কি আটকানো যাবে? কেননা সেটা যদি আটকানো না যায়, এই সমস্ত প্রচেষ্টা সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। দেখো, আমি একটা কথা বলি তোমাকে, যেটা মানে খুব পরিষ্কার ভাবে বলাটা ভালো। এই যে 4টে পর্যায়ের কথা আমরা বললাম, যে নির্বাচন, প্রাক নির্বাচনী, নির্বাচনের দিন, ভোট গণনা এবং শেষ ভোট গণনার পরে, তো দুটো পর্যায়ে যদি দেখা যাচ্ছে, এবং যার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে আশাবাদী, এবং এই আশাটা ওই স্বপ্ন দেখার আশা নয়, এটা যুক্তি নির্ভর, বিশ্লেষণ নির্ভর আশা। কারণ আমরা যেভাবে ভেবেছি ঠিক সেরকম ভাবে কিন্তু এক্সিকিউশনটা হচ্ছে। সেখানে দুটো পর্যায়ে যদি কাজ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তো 3 নম্বর আর 4 নম্বর কাজ করবে না, এটা ভাবার আমার তো কোনো কারণ তো আমি দেখছি না। এটা আমি যথেষ্ট আশাবাদী। এবং তার আরেকটা কারণ, এবার কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, সবাই কিন্তু দেখছি অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি প্রতিরোধের রাস্তায় যাচ্ছে, এবং অনেক বেশি তারা সংগঠিত। এই বিরোধী শক্তিগুলোর মোকাবেলা, আমি যদি কংগ্রেস, আইএসএফ কে ছেড়েও দিলাম কিছু কিছু পকেটের জন্য, সিপিএম এবার কিন্তু দাঁত কামড়ে লড়ছে। এবং বিজেপি যেরকম ভাবে অল আউট গেছেন, শুভেন্দু বাবু বিশেষ করে, এবং পুরো বিজেপি টিম, সুকান্ত বাবু, সবাই যেরকম ভাবে অল আউট গেছেন, তো আমার মনে হয় না যে তারা এই শেষ পর্যায়ের গণনাটাকে তারা অগ্রাহ্য করবেন। এবং তার জন্য নির্দিষ্ট কিছু প্ল্যান আছে, আশা তো করা যায় যে সে প্ল্যান গুলো এক্সিকিউট করবে। কারণ আগের দুটো পর্যায়ে যেটা ভোটিং পোলিং হয়ে যাওয়া অব্দি আমরা দেখলাম, সেগুলো কার্যকর হয়েছে বলেই শুধু পিসিমণি কান্নাকাটি করছেন, আর ওই লাল চুল কানে দুল হিটলার, ছোট ছোট হিটলাররা, বিরোধীরা কোনো অভিযোগ করছেন না, সাধারণ মানুষরাও খুব একটা অভিযোগ করছেন না। এবং দেখলে রক্তপাত এখনো হয়নি। আমার তো ভাবতে মুশকিল হচ্ছিল যে এটা বাংলার নির্বাচন হচ্ছে নাকি কর্ণাটক বা রাজস্থান বা উত্তরপ্রদেশে, যেখানে রক্তপাত হয় না। এটা ভাবাই যাচ্ছে না এখন অব্দি 3টেতে। আমি খুশি এখন অব্দি। এবং আমি আবার বলবো বাংলার জনগণকে, এটার কৃতিত্ব, ম্যাক্সিমাম কৃতিত্ব আপনাদের। আপনারা রুখে দাঁড়ান, আপনার ভোট দিন, কাকে দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার রাজ্যের ভবিষ্যৎ আপনার কাছে। এবার দরকার পড়লে নিজের সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আপনাদের ওই চটি, জুতো, ঝাঁটা, উনিও তো বলেন কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার জন্য দা, খুন্তি, ঝাঁটা, আমরাও বলছি এবার এই লাল চুল কানে দুলদের প্রতিরোধ করার জন্য আমরা আক্রমণের কথা বলি না, প্রতিরোধের জন্য কিন্তু এবার ঝাঁটা, খুন্তি বা যাই হোক চটি এগিয়ে আসতে হবে। না হলে হাত তো আছেই, দুটো একজন সৎ মানুষের দুটো হাত যদি ঠিকঠাক গলা ধাক্কা দেয়, এই লাল চুল কানে দুলদের খুঁজে পাওয়া যাবে না, সেটা আমরা দেখেছি। এটা বাংলা প্রতি কটা বুথে এই জিনিস করতে হবে। দাদাগিরি করতে গেলে, গণতন্ত্রকে যদি বিপন্ন করতে কেউ আসে, ঘাড় ধাক্কা দিন, বাকিটা কেন্দ্রীয় বাহিনী বুঝে নেবে ওইখানেই। আর ওই হিটলার সরকার আর জীবনে কোনোদিন কোনো পোলিং বুথের ধারে কাছে দেখবে না, এটা গ্যারান্টেড। আসলে বাংলার যারা পরিবর্তনকামী মানুষ আছেন, তারা তো সব ঘরপোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজকে এই ইভিএমের খবর আসার পর বহু ফোন পেয়েছি, বহু মেসেজ পেয়েছি, সেই জন্যই আপনার কাছে আরো পৌঁছানো যে সত্যিই যেটা বাংলার মানুষ ভাবছে, নিজের ভোটটা নিজে দেবে এবং সেটা সঠিক প্রতিফলন হবে কিনা, সেটাই জানার চেষ্টা করলাম। দেখো শুদ্ধশীল, আমি একটা কথা বলি, কিছু মনে করো আমি ইন্টারাপ্ট করলাম, আই এম সরি। বাংলার মানুষ কারা? যারা তোমাকে ফোন করছে অধিকাংশ তো মধ্যবিত্ত বাঙালি, তাদের জন্যই আজকে এই অবস্থা। মধ্যবিত্ত বাঙালি টিভিতে দেখবে, আর লাস্টে টিভিটা বন্ধ করে দিয়ে বলবে এই রাজ্যটা শেষ হয়ে গেল, বলে খেয়ে দিয়ে বাস ঘুমিয়ে পড়লো। রাস্তায় নামতে হবে, সকাল সকাল ভোট দিতে যেতে হবে, সকালবেলা গিয়ে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। কোন সমস্যা হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানান, কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা, জওয়ানরা রয়েছে তাদের জানান, মিডিয়াকে জানান, মিডিয়া এসকালেট করবে, হাইলাইট করবে। কিন্তু শুধু আমি দেখলাম আর আমি চিন্তিত হয়ে গেলাম, আমার টিভিতে শেষে বলবো রাজ্যটা শেষ হয়ে গেল, রাজ্যটাকে আপনারা শেষ করছেন,
মধ্যবিত্তদের এগিয়ে আসতে হবে। শুধু যারা লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রীর জন্য যে মানুষগুলো 500 টাকা 1000 টাকার জন্য এই চোরেদের, ডাকাতদের, দুর্বৃত্তদের সরকারকে বাঁচিয়ে রেখেছে, আমার মনে হয় তারাও এবার কিন্তু বদলে যাচ্ছে। তারাও বুঝতে পারছে 500 টাকা বছরে 6000 টাকা আমাকে দিচ্ছে, আর আমার সন্তানকে মাসে 10,000 টাকা রোজগারের জন্য উত্তরপ্রদেশ, গুজরাট বা কর্ণাটকে গিয়ে চাকরি করতে হচ্ছে, সে বাড়িতে আসতে পারছে না। এটা তারা চোখের সামনে দেখছে। আমাদের মেয়েদের রাত 12টার সময় পিঠে পুলি বানানোর জন্য নিয়ে যেতে হচ্ছে। তো এবার মানুষ জাগছে, মানুষকে আরো জাগা উচিত। রাজনৈতিক দলগুলোর কাজ সেটা, তারা চেষ্টা করছে। বাকি ভরসা তো রাখতেই হবে গণতন্ত্রে, এছাড়া তো উপায় নেই। কিন্তু এবার খুব সহজ হবে না, তবে হ্যাঁ নিশ্চিতভাবে এরা মরণ কামড় দেবেই। তো আগামী 4টে পর্যায় খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখা যাক কি হয়। মধ্যবঙ্গটা যদি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া যদি ঠিকভাবে কন্ট্রোল হয়ে যায়, আমি দক্ষিণবঙ্গের মেদিনীপুর এরিয়া নিয়ে আমি চিন্তাই করছি না। দুটো মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি দেখা যাবে। একটা চিন্তার বিষয় ছিল দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তার জন্য নিশ্চয়ই কিছু আলাদা ওষুধ রয়েছে, সেটা যথাসময়ে প্রয়োগ করা হবে। এত সহজ হবে না এবার খেলাটা। এবার খেলা উল্টো দিক থেকে হচ্ছে। মানে কাউন্টার অ্যাটাক শুরু হয়ে গেছে বলছেন? আমরা এটাকে কাউন্টার অ্যাটাক বলি না, আমাদের ভাষায় আমরা বলি নিউট্রালাইজ করে দেওয়া। দেখো, আমি এনএসজি তে চাকরি করাকালীন কোনোদিন আমরা বলিনি যে আমরা এনকাউন্টার করেছি, এই মানুষ মেরেছি, সেই মানুষ মেরেছি, না। আমরা মনে করতাম সেই লোক, আমার মতলব ওটা ছিল না যে এনএসজির ভার্সন। আমরা খেলা হবে শুনি তো খেলাটার নিউট্রালাইজ করছে। না, আমরা নিউট্রালাইজ করে দেবো। আচ্ছা, তুমি আছো, তুমি তোমার ভোটটা দেবে, এর বেশিও কিছু না, এর কমও কিছু না। তুমি যে দলেরই হোক, তোমার চুলের রং যাই হোক, তোমার কানে দুল থাকুক, নাকে নখ থাকুক, কিচ্ছু আসে যায় না। তুমি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করো আর যাও। দাদাগিরি করলে হিটলার সরকার চোখের সামনে রয়েছে, সেটা আমরা করে দেবো। এটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা। বাংলা থেকে বিভিন্ন রকম ফিডব্যাক পাচ্ছিলাম তৃতীয় দফার পর, কিন্তু আপনার এই অ্যানালিসিস অবশ্যই দরকার ছিল। বিশেষ করে প্রথম দফার পর অনেকেই বলেছিলেন যে মাত্র 65%, তাহলে তার কিছুই হলো না। তো সেই জায়গায় অনেক বাকি আছে। মার্কস যখন বাড়ছে তখন নিশ্চিতভাবে আশাবাদী হওয়া যায় বাংলা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, প্রথমে অল্প স্বল্প হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে, দেখা হয়েছে রেসপন্স, তারপর অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে, অ্যালোপ্যাথি, এবার অ্যান্টিবায়োটিক্স এর পরিমাণ বাড়বে, শেষে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক, সে তো আছেই। তো সেটাও হবে। বাংলার গণতন্ত্রকে উদ্ধার করতে গেলে সার্জিক্যাল স্ট্রাইক দরকার, এবং সেটা হবে নিশ্চিতভাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, আবার দেখা হচ্ছে। নিশ্চিতভাবে ধরবো আপনাকে, এই ধরনের বিশ্লেষণ নিয়ে আসতেই হবে কিন্তু আমাদের সঙ্গে। ধন্যবাদ। জয় হিন্দ। জয় হিন্দ।